হুম, ঘাসফড়িং ওয়ান শট ক্লাস। আজকে ঘাসফড়িং এ টু জেড আমরা জানবো। ঘাসফড়িংয়ের যত ইম্পর্টেন্ট সিকিউ বলো এমসিকিউ বলো, পরীক্ষার আগের সময় এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস হতে চলতেছে। আমরা ঘাসফড়িংকে মূলত তিনটে উপায় বিভক্ত করতে পারি। প্রথমত এটা হলো মস্তক, অথবা তুমি এটা বলতে পারো মাথা। দ্বিতীয় হলো বক্ষ, বক্ষ বক্ষ মানে বুক, এবং পরের অংশটা হলো উদর। উদর শব্দের অর্থ হলো বুকের নিচের অংশটা বা পেট অংশটা, তুমি যা বলো। দেখো ভাইয়া, এটা যদি একটা ঘাসফড়িং হয়, ঘাসফড়িং ধরো একটা মুখ, আমি আঁকায় দুর্বল, তারপরেও ধরো এটা একটা ঘাসফড়িংয়ের মুখ, এটা তার পা, এটা তার আরেকটা পা, তাদের কিন্তু দুই জোড়া পাও থাকে। ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এই যে অংশটা দিস মাথা বা হেড অথবা মস্তক, এটা বক্ষ বা বুক, এবং পরের অংশটাকে বলি আমরা উদর বা পেট অংশ বা বুকের নিচের অংশ। ভাইয়া একটু লক্ষ্য করো, এই যে এটা মাথা, এটা বুক এবং উদর, এবং মস্তক বক্ষ উদর আমরা কাশ্মীরে কয়টা ভাগে ভাগ করি? তিনটা ভাগে। মস্তক বক্ষ উদর কয়টা ভাগে? তিন ভাগে। ইম্পর্টেন্ট এমসিকিউ অনেক সময় আসে। এখন আমরা এই যে মস্তক, এটাকে আরও কয়ভাবে আমরা বিভক্ত করতে পারি? মস্তককে আমরা আরও কিছু, যেমন আমাদের মস্তকের ভিতর কী কী আছে ভাইয়া? মস্তকের ভিতর সর্বপ্রথম আছে আমাদের পুষ্পাক্ষী। পুষ্পাক্ষী হলো অনেকগুলো আখির সমান, অর্থাৎ অনেকগুলো চোখ। ওদের, আমাদের চোখ যেমন দুইটা, ওদের মধ্যে অনেকগুলো চোখ আছে, সেজন্য ওদের চোখকে কী বলা হয়? পুষ্পাক্ষী বলা হয়। তারপর ভাইয়া কি আছে? তারপর আছে আমাদের ওসেলি, অর্থাৎ আমাদের ওর মাথার তিনটা ওসেলি থাকে, ছোট ছোট তিনটা ওসেলি থাকে। তারপর আছে আমাদের অ্যান্টেনা, অর্থাৎ একজোড়া অ্যান্টেনা থাকে তাদের মাথার উপরে, এটা তো আমরা বুঝি অ্যান্টেনা বা সুর যেই টাইপের। তারপর আছে আমাদের মুখপাঙ্গ। মুখপাঙ্গ অর্থাৎ মুখের উপাঙ্গ বা মুখের কিছু অঙ্গ, সেগুলো নিয়ে এখানে আলোচনা আছে। এখানে আমরা আলোচনা করতে মুখের কী কী অঙ্গ আছে। প্রথমত আমরা কী করছি? পুষ্পাক্ষী, অনেকগুলো চোখ। তারপর আমরা আলোচনা করছি ওমাটিরিয়া, অর্থাৎ কপালে যেটা তিন জোড়া আমাদের চোখ থাকে, যেটা আর কেউ থাকে না। তারপর হলো অ্যান্টেনা, মাথার ধরে দুইটা শিং যায়। হ্যাঁ, তারপর হলো মুখপাঙ্গ, অর্থাৎ মুখের যে বিভিন্ন উপাঙ্গগুলো আছে, মুখের ইগুলো আছে, এই মুখের উপাঙ্গগুলোকে আবার কিছু ভাগে ভাগ করা হয়। যেমন হলো ল্যাব্রাম। ল্যাব্রাম ল্যাব্রাম সাধারণত উপরের ঠোঁট, এবং লেবিয়াম যেটা হলো নিচের ঠোঁট। এছাড়া আরও আছে যেগুলো আমাদের এসএসসির জন্য অত একটা ইম্পর্টেন্ট না, যেমন ম্যান্ডিবল আছে, এখানে ম্যাক্সিলা আছে। আমরা ম্যান্ডিবল বা ম্যাক্সিলা বুঝি। সো দিস ইজ নট নেসেসারি ফর আওয়ার এসএসসি এক্সাম, যাদের সময় থাকলে আমরা পড়তে পারি। ম্যাক্সিলা, তারপর ম্যান্ডিবল। তো আমাদের মুখভাঙ্গে কয়টা অংশ আছে ভাইয়া? মুখভাঙ্গে অর্থাৎ চারটা অংশ আছে। আমাদের এখানে আছে ল্যাব্রাম, লেবিয়াম, ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল। কী কী? ল্যাব্রাম মানে উপরের ঠোঁট, লেবিয়াম মানে নিচের ঠোঁট, ম্যাক্সিলা আমাদের দুই গালের এটা, এবং ম্যান্ডিবল আমাদের মুখের একটু উপরের অংশ একটু, বুঝছো? ইয়াস। সো এখানে আর বেশি কিছু আমাদের এখানে দরকার হয় না, কারণ এর বেশি আমাদের এমসিকিউ বলো বা সিকিউতে আমাদের প্রয়োজন হয় না। সো আমরা যেগুলোই পড়ো, যেগুলো ইম্পর্ট্যান্ট। তারপর আমরা আসি বক্ষেতে। বক্ষের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো শ্বাসরন্ধ্র। কী ভাইয়া? শ্বাসরন্ধ্র। শ্বাস মানে আমার শ্বাস প্রশ্বাস নিয়ে, রন্ধ্র মানে শ্বাস প্রশ্বাসের ছিদ্র ভাইয়া। এখানে এমসিকিউ হলো টোটাল শ্বাসরন্ধ্রের সংখ্যা হলো 10 জোড়া, অর্থাৎ তাদের কয়টা শ্বাসরন্ধ্র আছে ভাইয়া? 10 জোড়া শ্বাসরন্ধ্র আছে, যার মধ্যে বক্ষে থাকে 2 জোড়া ভাইয়া। তাহলে বাকি 8 জোড়া কই থাকে ভাইয়া? বাকি 8 জোড়া থাকে উদরে। অর্থাৎ যেহেতু এখানে বক্ষে 2 জোড়া, 10 জনের বক্ষে যদি 2 জোড়া থাকে, তাহলে বাকি 8 জোড়া কই থাকে? বাকি 8 জোড়া উদরে থাকে। কোথায়? উদরে। টোটাল কত? 10। 2 জোড়া বক্ষে, 2 জোড়া উদরে। ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর আছে ডানা। ডানা তো বুঝি, 2 জোড়া ডানা থাকে, একটা থাকে নিচে আর একটা থাকে উপরের সময়, উপরের দিকে একটা ডানা আর একটা ডানাকে ঢেকে রাখে। তারপর আছে আমাদের আরও আছে পা আছে। হ্যাঁ, এই যে ডানা, আমাদের কয় জোড়া ডানা থাকে? 2 জোড়া। আমাদের 2 জোড়া ডানা থাকে। তারপর আছে আমাদের পা। পাও কিন্তু 2 জোড়া থাকে, একটাকে বলা হয় লাফিয়ে পা, আর একটাকে আমরা বলি হাঁটিয়ে পা। একটা কী পাও ভাইয়া? লাফিয়ে পা, যেটা দিয়ে সাধারণত গাছপালা লাফ দেয়, তারা লাফিয়ে। আরেকটা হলো হাঁটিয়ে পা, যেটা দিয়ে সাধারণত তারা হাঁটে। ইম্পর্টেন্ট না ভাই, ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখবো। একটা হলো লাফিয়ে পা, আর একটা হলো আমাদের হাঁটিয়ে পা। লাফিয়ে পা এবং হাঁটিয়ে পা। সো আমাদের বক্ষ শেষ। আমাদের ঘাসফড়িংয়ের আমরা পড়লাম মস্তক, পড়লাম বক্ষ, পড়লাম তারপর আমরা উদর পড়লাম। তখন আমরা মস্তক আসলাম, অনেকভাবে ভাগ করা যায়, যেটা দেখলাম পুষ্পাক্ষী, ওসেলি, অ্যান্টেনা, মুখপাঙ্গ। তারপর বক্ষেতে আসলাম, টোটাল 10 জোড়া, যেখানে 2 জোড়া বক্ষে, 8 জোড়া উদরে, ডানা 2 জোড়া, পা 2 জোড়া, এবং
পা দুই জোড়া, একটা হাঁটিয়ে পা, লাফিয়ে পা। তো আমাদের যে মুখপাঙ্গগুলো ছিল, ল্যাব্রাম, উপরের ঠোঁট, লেবিয়াম, নিচের ঠোঁট। এরপর আমাদের যখন উদরে আসলাম, উদর মোটামুটি রাখবা, উদর টোটাল 11টা খণ্ডে বিভক্ত। 11টা খণ্ডে বিভক্ত। আমাদের উদর কয় খণ্ডে বিভক্ত? উদর আমাদের 11 খণ্ডে বিভক্ত। এটা মাথায় রাখবা, উদর আমাদের 11 খণ্ডে বিভক্ত। এছাড়া আছে টিম্পেনাম, এবার আছে এখানে শ্বাসরন্ধ্র, এখানে পায়ু এবং বহির্জনন অঙ্গ। আমাদের টিম্পেনাম অর্থাৎ প্রথম খণ্ডটা, যেটা আমাদের শ্রবণ অঙ্গ হিসেবে আবৃত রাখে, যেটা। তারপর আছে কি? শ্বাসরন্ধ্র। আমরা বলছিলাম যে 10 জোড়ার 2 জোড়া বক্ষে থাকে এবং 8 জোড়া উদরে থাকে। মজার বিষয়, প্রথম থেকে যে 8টা খণ্ড আছে, প্রতি খণ্ডে 1 জোড়া করে আমাদের শ্বাসরন্ধ্র থাকে। তাহলে প্রতি খণ্ডে, যেহেতু 8 খণ্ডে প্রতি 1 জোড়া করে থাকে, তাহলে 8 খণ্ডে কয় জোড়া হবে? 8 খণ্ডে 8 জোড়া হয়। কারণ শ্বাসরন্ধ্র থাকতে পারে 8টা, আর প্রতি জোড়ায় যদি একটা করে শ্বাসরন্ধ্র থাকতে পারে, তাহলে কয়টা? প্রথম 8 খণ্ডে আমরা কি থাকে? শ্বাসরন্ধ্র থাকে। আরেকটা এখানে ইম্পর্টেন্ট এমসিকিউ হলো যে নবম খণ্ডে আমাদের স্ত্রীদের ওভিপোজিটর থাকে। কি থাকে? ওভিপোজিটর থাকে, যেটা সাধারণত সে ডিম পারে, যেটা দিয়ে সাধারণত সে ডিম পারে থাকে। তো কী থাকে তাদের মধ্যে? তাদের ভিতরে ওভিপোজিটর থাকে, যার ফলে সে ডিম পারে। আর আছে টিম্পেনাম, যেটা একম খণ্ড। এটা দিয়ে কী করে? তার যে শ্রবণ অঙ্গ বা শ্রবণথলি, সেটা সে আবৃত করে রাখে। তার শ্রবণথলি কী করে রাখে? শ্রবণথলি সে সেটা আবৃত করে রাখে, শ্রবণথলিটা ঢেকে রাখে বা আবৃত করে রাখে। সো গাসপারিংয়ের এতটুকু পড়লে আই থিঙ্ক ইটস এনাফ। এর বাইরে আর কিছুই পড়া লাগে না, কারণ আই থিঙ্ক ইটস এনাফ অ্যান্ড এনাফ। সো পরবর্তী টপিকে আমরা যদি চলে যাই, সেটা হলো আমাদের পৌষ্টিকতন্ত্র। অর্থাৎ যে তন্ত্র আমাদের পৌষ্টিক বা পরিপাক নিয়ে কাজ হবে, সেটা পৌষ্টিকতন্ত্রের 2 ভাগে। একটা হলো পৌষ্টিক নালী, আরটা হলো পৌষ্টিক গ্রন্থ, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। এবার নালী কি জানো? মুখ ছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত যে নালী, সেটাকে আমরা বলতেছি আমাদের পৌষ্টিক নালী। মুখছিদ্র থেকে, মুখছিদ্রপুর থেকে এবং পায়ুছিদ্র পর্যন্ত। এটাকে আবার পৌষ্টিক নালীকে ভাগ করা হয় স্টোমাডিয়াম, মেজেন্টেরন, প্রোক্টোডিয়াম। স্টোমাডিয়াম মানে হলো অগ্র এবং এখানে কি ভাইয়া? ওই যে ভাইয়া মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত যে নালী বিস্তৃত, তাকে আমরা বলতেছি পৌষ্টিক নালী। কি নালী ভাইয়া? পৌষ্টিক নালী। এরপর আমাদের আছে মেজেন্টেরন বা মধ্যনালী বা মধ্যপৌষ্টিক নালী। তারপর আছে ভাইয়া আমাদের শেষ প্রোক্টোডিয়াম বা প্রোক্টোডিয়াম। আমাদের কি ভাইয়া? প্রোক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী, প্রোক্টোডিয়াম। সো এখানে যখন আমরা স্টোমাডিয়াম বলবো, স্টোমাডিয়ামে আরও কিছু আছে, যেমন এখানে তুমি পাবা মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ। ভাইয়া মুখছিদ্র মানে আমাদের মুখের ছিদ্র, গলবিল মানে একটা নালী, গ্রাসনালী হলো এটা গলবিলের পিছনে একটা সরু নলাকার পাতলা একটা নালী। ক্রপ, এখানে মজার বিষয়, এখানে কিন্তু খাদ্য জমা থাকে আমাদের। যখন ক্রপ বলবো, ক্রপে আমাদের খাদ্য জমা থাকে। এছাড়াও ক্রপে সংকোচন প্রসারণ হয়। আরেকটা আছে আমাদের অন্যতম বা গিজার, যার নাম প্যাভেন্টিকুলাস। এখানে কিন্তু ছোট ছোট কাইটিনময় ছোট দাঁত থাকে, যা দাঁতের পিছনে চুল এবং ছোট পেট থাকে। এরপর অংশ পিছনে প্রসারিত কপাটেক, অর্থাৎ এই দাঁত দিয়ে কিন্তু সে কাটাকাটি করতে পারে। এরপর আমাদের প্রোক্টোডিয়ামের ক্ষেত্রে আছে ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ুছিদ্র। রেকটামে কিন্তু আরেকটা নাম আছে ভাইয়া, মলাশয়। ইলিয়াম, কোলন, রেকটাম এবং পায়ুছিদ্র। ইলিয়াম, কোলন, রেকটাম এবং পায়ুছিদ্র। পৌষ্টিক গ্রন্থির মধ্যে আছে ভাইয়া লালা গ্রন্থি, এটা আমরা আরও পরবর্তীতে জানবো। মেজেন্টেরন, হেপাটিক সিকা, নটস ইম্পর্টেন্ট। এবার পরিপাক, এটা তো আরও দরকার নাই, সো অ্যাভয়েড ইট। সো আমার মনে হয় না পৌষ্টিকতন্ত্র নিয়ে তোমাদের কোনো ঝামেলা আছে। পৌষ্টিকতন্ত্র একটা ইজি একটা ওয়ে, যেখানে আমরা এটা নিয়ে আলোচনা করলাম। পৌষ্টিকতন্ত্রর আমাদের প্রোক্টোডিয়াম, স্টোমাডিয়াম, মেজেন্টেরন, তারপর এখানে কি আছে? এখানে আছে আমার ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ুছিদ্র, তা নিয়ে আলোচনা করলাম। মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ, গিজার, তা নিয়ে আলোচনা হইলো। সো এটা মোটামুটি পড়লে আর বেশি এমসিকিউ এখান থেকে আসে না, এইগুলো পড়লেই হয়।
সো চিল, এখান থেকে আর এমসিকিউ আসবে না। তারপর আমরা যাবো রক্ত সংবহন তন্ত্রে। সো তাতে রক্ত সংবহন তন্ত্রে আমি চলে যাই। আসসালামু আলাইকুম। সো দিস ইজ রক্ত সংবহন। প্রথমে একটা কাশফড়িংকে নিতেছি, এটা একটা বেসিক। সো উপরে একটা আমি যদি তিনটা অংশ বিভক্ত করি, নিচের অংশকে আমরা বলি পেরি নিউরাল, পেরি নিউরাল সাইরাস। সরি, আমি এখানে পেরি কর্ডিয়াল রেখে ফেলছি, এটা হবে পেরি নিউরাল সাইরাস, এটা হবে পেরি নিউরাল, এখানে হবে পেরি নিউরাল সাইনাস। কী হবে ভাইয়া? পেরি, বলো, পেরি নিউরাল। নিচের অংশের নাম কি? পেরি নিউরাল সাইনাস। মাঝখানটার নাম হলো পেরি ভিসেরাল সাইনাস, পেরি ভিসেরাল সাইনাস, পেরি ভিসেরাল সাইনাস। এবং উপরের অংশটার নাম হলো পেরি কর্ডিয়াল সাইনাস, উপরের অংশটার নাম হলো পেরি কর্ডিয়াল সাইনাস। উপরের অংশটার নাম কি? পেরিকর্ডিয়াল। তাহলে কি? উপরের অংশের নাম পেরিকর্ডিয়াল, মাঝখানের অংশের নাম পেরি ভিসেরাল, নিচের অংশ পেরি কি ভাইয়া? পেরি, হ্যাঁ বলো। উপরের অংশের নাম পেরিকর্ডিয়াল, নিচের অংশ পেরি ভিসেরাল, নিচের অংশ কি? পেরি নিউরাল। হ্যাঁ, তারপর আমরা পড়ব রক্ত সংবহনের কিছু, আসলে মেন থিমটা কি। এখানে সর্বপ্রথম মনে রাখতে হবে যে আচ্ছা মুছে দিচ্ছি আমি, যেহেতু এটা তোমাদের নতুন করে বুঝতে হবে কোনটা কি। এখানে এলআরইপিসিএস নামক একটা জিনিস আছে, এটাকে আমরা বলতেছি এলআরইপিসি। এবং মজার বিষয়, এখানে কিন্তু হৃদযন্ত্র কয়টা? 7টা, এটা মাথায় রাখা লাগবে। অর্থাৎ আমাদের ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র কয়টা? 7টা হৃদযন্ত্র। যেমন আমাদের হৃৎপিণ্ড কয়টা? আমাদের হৃৎপিণ্ড কিন্তু 7টা না, আমাদের হৃৎপিণ্ড কিন্তু একটা। কিন্তু ঘাসফড়িংয়ের যে হৃদযন্ত্র আছে, তাদের হৃদযন্ত্র কিন্তু 7টা হৃদযন্ত্র হয়ে থাকে। এবং তাদের যে হৃদযন্ত্র, এর একটা এখানে একটা জিনিস আছে যেটার নাম হলো এলআরইপিসি। এই এলআরইপিসি যখন সংকোচন প্রসারণ ঘটে, তখন রক্ত কিন্তু এই হৃদযন্ত্রে প্রবেশ করতে পারে। এটার নাম কি ভাইয়া? এলআরইপিসি। এলআরইপিসি যখন সংকোচন এবং প্রসারণ হবে, তখন রক্ত একটা ছিদ্র, যেরকম অস্ট্রিয়া থেকে প্রবেশ করে, অস্ট্রিয়া বা একটা করে ছিদ্র, যেখান থেকে এটা প্রবেশ করে, অস্ট্রিয়া বা ফাঁকা ছিদ্র থেকে এটা প্রবেশ করে, যার ফলে রক্ত ভিতরে ঢুকতে পারে। অস্ট্রিয়া বা ফাঁকা ছিদ্র, একটা ছিদ্র থাকে, হৃদযন্ত্রের প্রায় একটা ছিদ্র থাকে, যেখান থেকে রক্ত এখানে প্রবেশ করতেছে, এখানে 7টা হৃদযন্ত্র হয়ে আসে, সামনে যাইতেছে সামনে। কিন্তু মজার বিষয়, রক্ত তো পিছনেও যাইতে পারে না, সেজন্য কপাটিকা থাকে। কি থাকে? কপাটিকাগুলো রক্তগুলোর পিছনে যেতে দেয় না, সেটা রক্ত সামনের দিকে বাহিত হয়। এবং শেষ পর্যন্ত এরা আমাদের মস্তিষ্কের সাইনাসে আসে, সেখান থেকে কিছু রক্ত আমাদের অ্যান্টেনায় যায়। এই যে আমাদের মস্তিষ্কের সাইনাসে আসে, সেখান থেকে রক্ত কী করে? কিছু রক্ত আমাদের যদি প্রয়োজনে আমাদের মস্তিষ্কের যেসব জায়গায় প্রয়োজন সেখান থেকে যায়, অ্যান্টেনায় প্রয়োজন হলে অ্যান্টেনায় যাবে, আমাদের যেখানে প্রয়োজন সেখানে যাবে। সেখান থেকে রক্তটা আসে, সেখান থেকে আসে পেরিনিউরাল সাইনাসে, অর্থাৎ নিচের অংশে পেরিনিউরাল সাইনাসে। কী অংশে? পেরিনিউরাল সাইনাসে, সাইনাসে। তারপর পেরিনিউরাল সাইনাসে আসে সাইনাস। সেখান থেকে রক্ত আবার যায় পেরিভিসেরাল থেকে আবার সেই পেরিকর্ডিয়াল, আবার চক্রটা ঘুরে। অর্থাৎ এরকম করে, যেমন এটা থেকে আবার কোথায় যাচ্ছে? পেরিভিসেরাল থেকে আবার যাচ্ছে পেরিনিউরাল। সো ইজি একটা টপিক। এখানে এলআরইপিসি সংকোচন প্রসারণ, রক্ত অস্থিরে ঢুকতেছে, কপটিকাগুলো বন্ধ হয়ে যাইতেছে, যাতে সে আবার না যাইতে পারে। রক্ত কখনো পশ্চাৎমুখী হইতে পারে না। এবং মজার বিষয়, ঘাসফড়িংয়ের রক্ত কিন্তু মুক্ত, কারণ আমরা এখানে দেখতেছি সব জায়গায়, অর্থাৎ এখানে কিন্তু আমাদের কোনো হচ্ছে না। যেমন আমাদের মস্তিষ্ক, আমাদের মানুষের কিন্তু রক্ত মুক্ত না, মানে আমাদের মুক্ত সংবহন, কিন্তু ঘাসফড়িংয়ের কি বদ্ধ সংবহন হচ্ছে। সো অন্যতম একটা বৈশিষ্ট্য, আমাদের সাথে ঘাসফড়িং কিন্তু এখান থেকে কিন্তু একদম অমিল বিদ্যমান। এখান থেকে আমরা দেখতেছি রক্ত প্রথমে কোথায় যাচ্ছিল? পেরিনিউরালে, তারপর পেরিভিসেরালে যাচ্ছে। এবং এর নিচেরটার নাম কি ভাই? অনেক আউলে যাবে, লিখে দিই পেরিভিসেরাল সাইনাস। নিচের অংশটার নাম হলো পেরিভিসেরাল সাইনাস, যেটা আমাদের মাঝখানে। মজার বিষয়, এখানে কিন্তু আমাদের ক্রপ, গিজার্ড এগুলো থাকে। আমাদের রাসনালী, গিজার্ড ইত্যাদি এখানে বিদ্যমান থাকে। তারপরে কনসেপ্ট কি? তারপরে কনসেপ্ট হচ্ছে
আমাদের শ্বাসতন্ত্র বা শ্বসনতন্ত্র, এখানে যেগুলো আছে শ্বাসরন্ধ্র আছে, শ্বাসনালী বা ট্রাকিয়া আছে, আমাদের বায়ুথলি আছে, আমাদের এখানে আছে কি আমাদের ট্রাকিওল কোষ আছে, ট্রাকিওল আছে। সো এগুলো অতটা একটা ইম্পর্টেন্ট না, সো আমি এটা হালকাই করে দিছি, অ্যাভয়েড ইট। শ্বাসনালী বা এটা ইংলিশ আমরা ট্রাকিয়াও বলে অনেকে। তারপর আছে আমাদের বায়ুথলি। বায়ুথলি হলো সেখানে যেখানে সাধারণত বায়ুরে রিজার্ভ করে রাখা হয়, অর্থাৎ বাতাস যখন আসে তখন সেখানে মানে বাতাসটা এখানে কিছু সময়ের জন্য এখানে থাকে, অর্থাৎ এখানে রিজার্ভ থাকে অ্যাজ লাইক গোডাউন। তারপরে আমাদের সেটা হলো ট্রাকিয়ল কোষ, অর্থাৎ যে কোষ থেকে আমাদের ট্রাকিয়ল সৃষ্টি হয়, এবং শেষ পর্যন্ত আমাদের যে অঙ্গিত আছে সেটার নাম হলো ট্রাকিয়ল। এতটুকু ইম্পর্টেন্ট, আর বেশি এখানে পড়া দরকার হয় না। আর যদি পড়ো, দ্যাট ইজ ইউর পার্সোনাল চয়েস, নাথিং। এবং আমরা পরবর্তীতে টপিকে চলে যাব। এখান থেকে একটা আমাদের ইম্পর্টেন্ট পরবর্তী টপিক শুরু হয়, টপিকের নাম যেমন হচ্ছে আমরা পড়ছি যে আমাদের শ্বাসরন্ধ্র আমাদের কয় জোড়া ভাইয়া? শ্বাসরন্ধ্র কিন্তু হ্যাঁ, আমাদের মনে রাখতে মোটামুটি হবে 10 ভাইয়া। জোড়া, যেখান শ্বসনতন্ত্র থেকে টোটাল কয়টা? দুই টোটাল জোড়া, আমাদের দুই জোড়া কি টোটাল ভাইয়া? আমাদের দুই 2 জোড়া জোড়া বক্ষে থাকে। শ্বসনতন্ত্র আছে, কোথায় থাকে? যেটা আমাদের বক্ষে কোথায় থাকে। অবস্থান করে? 8 জোড়া বক্ষে। কি হয়? এবং 8 জোড়া আমাদের আমাদের 8 উদরে জোড়া থাকে। 8 জোড়া কোথায় 8 থাকে? জোড়া উদরে শ্বাসতন্ত্র থাকে। কোথায় অবস্থান করে? এটা আমার করে উদরে। গাছফড়িং এর 2 জোড়া শ্বসনতন্ত্র বক্ষে, 8 জোড়া উদরে বাস করে, আর মানে অবস্থান করে। এবং এই যে 10 জোড়া, এই যে 10 জোড়া শ্বাসতন্ত্র, 10 জোড়া শ্বাসতন্ত্রের 4 জোড়া, 10 জোড়া শ্বাসতন্ত্রের কয় জোড়া? 4 জোড়া আমাদের সাধারণত প্রশ্বাসের কাজে ব্যবহৃত হয়। প্রশ্বাসের কাজে। প্রশ্বাসের কাজে মানে শ্বাস গ্রহণ করা, অক্সিজেন গ্রহণ। প্রশ্বাস মানে আমাদের অক্সিজেন কি? গ্রহণ। 10 জোড়ার কয় জোড়া? 4 জোড়া, অর্থাৎ শ্বাস নেওয়া। আর আমার বাকি যে 6 জোড়া, 10 জোড়ার বাকি যে 6 জোড়া, 6 জোড়া আমাদের কি কাজে ব্যবহৃত হয়? বাকি 6 জোড়া আমাদের শ্বাস ত্যাগ করতে। আর শ্বাস ত্যাগ বলতে কি আমাদের নিঃশ্বাসকে এখানে বোঝাচ্ছে। অর্থাৎ শ্বাস আমরা যখন ত্যাগ করি না, তখন এই শ্বাস ত্যাগ করে আমাদের কয়টা? 6 জোড়া। অর্থাৎ গাসফেরিং 6 জোড়া শ্বাসতন্ত্র ব্যবহার করে কিসের জন্য? নিঃশ্বাসের জন্য। নিঃশ্বাস বা কিসের জন্য? নিঃশ্বাস অথবা বায়ু ত্যাগ করার জন্য। অর্থাৎ ওখান থেকে ভিতর থেকে যে অক্সিজেন সেটা আমাদের কি করে নেয়? শ্বাস ত্যাগ করে বা শ্বাস বের করে দেয়। শ্বাস বের করে দেয় বা ত্যাগ করে, হ্যাঁ, শ্বাস ত্যাগ করে। সো আমাদের শ্বাসরন্ধ্র অথবা শ্বাসনালী সম্পর্কে বা এই এই টপিকটা নিয়ে আমাদের এতটুকুই জানা প্রয়োজন। এর বাইরে আমাদের আর বেশি জানা দরকার হয় না। অ্যাকর্ডিং টু এসএসসি লেভেল। তারপর আমাদের যেটা জানা লাগে সেটা হলো আমাদের আমাদের মানে গাসফড়িং এর দর্শন কৌশল, ওয়ান অফ দ্য বেস্ট থিংস, এবং এখানের নাম হলো কর্নিয়া। মনে রাখবা, এখানে আমাদের জানতে হয় কর্নিয়া কি, কর্নিয়া জেন কোষ কি, আমাদের এখানে জানতে হবে কর্নিয়া কি, কর্নিয়া জেন কোষ কি, এখানে আমাদের জানতে হবে আমাদের ক্রিস্টালাইন কোন কোষ কি, ক্রিস্টালাইন কোন কি, আমাদের প্রথমে জানতে হবে কর্নিয়া, কর্নিয়া জেন কোষ, ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোন কোষ। তারপর আমাদের জানতে হবে আরো অনেক কিছু, আইরিশ রঞ্জক আবরণ, আমাদের র্যাবডোম সম্পর্কে জানতে হবে, আমাদের এখানে জানতে হবে, আমাদের এখানে কি জানতে হবে? আইরিশ রঞ্জক আবরণ, আইরিশ রঞ্জক আবরণ। আমাদের জানতে হবে আইরিশ রঞ্জক আবরণ সম্পর্কে। আমাদের জানতে হবে র্যাবডোম সম্পর্কে। র্যাবডোমের আগে একটা নাম আছে রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ সম্পর্কে, অর্থাৎ যেটা দ্বারা র্যাবডোম সৃষ্টি হয়, অর্থাৎ এই যে রেটিনুলার কোষ, এই রেটিনুলার কোষ থেকে আমাদের র্যাবডোম সৃষ্টি হয়। র্যাবডোম কি সৃষ্টি হয়? আমাদের র্যাবডোম সৃষ্টি হয়। মানে এতগুলো আমাদের এখানে কিছু কনসেপ্ট দরকার হবে গাসফড়িং এর দর্শন কৌশলের জন্য। এই কয়টা কনসেপ্ট একদম মাস্ট, অর্থাৎ এই কয়টা কনসেপ্ট আমাদের জানা দরকার হবে। তাহলে আমরা গাসফড়িং এর যে দর্শন কৌশল, এই দর্শন কৌশলটা আমরা পারবো। এখন এই যে দর্শন কৌশলে সবার উপরে যেটা থাকে, দ্যাট ইজ কল্ড কর্নিয়া। এটাকে আমরা বলি কর্নিয়া বা লেন্স। এই কর্নিয়াটা অনেক স্বচ্ছ হয়, এরা ষড়ভুজাকৃতির হয়, এখান থেকে আলো খুব সহজেই প্রবেশ করতে পারে। এটার নাম কি? কর্নিয়া। এটার নাম হলো কর্নিয়া। এটার নাম কর্নিয়া। এবং নিচে যে কোষগুলো থাকে, এই যে নিচে ঘেঁষে আছে, দ্যাটস কল্ড কর্নিয়াজেন কোষ। এই কর্নিয়াজেন কোষ থেকে আমাদের কর্নিয়া সৃষ্টি হয়। কর্নিয়াজেন কোষ থেকে আমাদের কি সৃষ্টি হয়? কর্নিয়া সৃষ্টি হয়। কর্নিয়াজেন কোষ থেকে আমাদের কর্নিয়াজেন সৃষ্টি হয়। তারপরে কর্নিয়াজেন কোষের নিচে একটা কোষ আছে ত্রিকোণাকার, দ্যাটস কল্ড ক্রিস্টালাইন কোন।
কি কোণ? ক্রিস্টালাইন কোণ, ক্রিস্টালাইন কোণ। এবং ক্রিস্টালাইন কোণের কাজ কি ভাইয়া? আলোকে মাধ্যমে পাঠিয়ে দেওয়া। ক্রিস্টালাইন কোণের পাশে যে কোষগুলো দেখতে পাচ্ছ না? এগুলোকে বলা হয় ক্রিস্টালাইন কোণ কোষ। এই ক্রিস্টালাইন কোণ কোষের মাধ্যমে কিন্তু ক্রিস্টালাইন কোণ সৃষ্টি হয়। এই ক্রিস্টালাইন কোণ কোষের মাধ্যমে ক্রিস্টালাইন কোণ সৃষ্টি হয়। তারপরে এই এত কিছু এর মধ্যে একটা আবরণ দরকার, যেহেতু বাইরে থেকে কোনো আলো এর ক্ষতি না করতে পারে, সেজন্য একটা ব্যবহৃত হয় একটা পর্দা, যে পর্দার নাম হলো আইরিশ রঞ্জক আবরণ। যে পর্দাটার নাম হলো আইরিশ রঞ্জক আবরণ। এই পর্দার ফলে বাইরে থেকে আলো ভিতরে প্রবেশ করতে পারে না, যার ফলে আমাদের কি হয় না। এবং এই যে অংশটা দেখতেছো, এটাই বলা হয় র্যাবডম। কি বলা হয়? র্যাবডম। র্যাবডম। এই র্যাবডম যে কোষ দিয়ে সৃষ্টি হয় তাকে বলা হয় কি কোষ জানো? রেটিনুলার কোষ। কি কোষ? রেটিনুলার কোষ। এই যে কোষগুলা, this is called retinular কোষ। what is this? this is called retinular কোষ বলা হয়। এগুলোকে আমরা কি কোষ বলা হয়? রেটিনুলার কোষ বলা হয়। এবং এইখানে র্যাবডম বলো বা রেটিনুলার কোষ বলো, এটা আবার একটা আবরণের মাধ্যমে কানেক্টেড থাকে, যাতে এখানে বাইরে থেকে কোনো আলো এখানে এসে ক্ষতি না করতে পারে। দ্যাট ইজ কল রেটিনুলার আবরণ কোষ। এই আবরণটা আমাদের বাইরে থেকে আলো আমাদের যাতে ভিতরে প্রবেশ না করতে সেখানে সাহায্য করে, যার ফলে ভিতরে আলো এখানে সহজেই কি হয়, এখানে প্রবেশ করতে পারে না। সো আজকে মেবি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।